দিনের পর দিন অনির্বাচিত সরকার দেশ চালাতে পারে না মন্তব্য মির্জা ফখরুলের। সংস্কারের কারণে নির্বাচন থেমে থাকার সুযোগ নেই। আগামী ডিসেম্বরের আগে শেষ হবে গণহত্যার বিচার, জানালেন আসিফ নজরুল। ওবায়দুল কাদেরের পালানোর বিষয়ে জানতে চাওয়া হবে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে। এবং সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ রয়েছে নৌপথে মালামাল পরিবহন। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আগামী বিজয় দিবসের আগে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করা হবে। শনিবার রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি একথা বলেন। আসিফ নজরুল বলেন, সব বিচার করবে আইন বিভাগ, কোনো গাফিলতি হবে না। হাসান মাহমুদ, ওবায়দুল কাদেরের মতো বদমাশরা কেন পালিয়ে গেল, স্বরাষ্ট্র উপদেষ্টাকে সেই প্রশ্ন করা হবে। তিনি আরও বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পাবলিক প্রসিকিউটররাও পালিয়ে গেছে। 51 জেলা থেকে পিপিরা গায়েবী মামলার তথ্য পাঠিয়েছে। আলোচনার শুরুতেই কথা বলেন বৈষম্য বিরোধী আন্দোলনের নেতারা। গত 16 বছরে দেশে ঘটা সব হত্যা, বিডিআর হত্যাকাণ্ড সহ সব গুমের বিচার দাবি করা হয়। এই সময় ইসলামী বিশ্ববিদ্যালয়ের 2 ছাত্র গুমের মধ্য দিয়ে হাসিনা সরকারের গুমের সংস্কৃতি শুরু বলে অভিযোগ করেন ইসলামী ছাত্র শিবিরের সাধারণ সম্পাদক। এছাড়া জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করে জানায়, এখনও গুমের বিচার শুরু করেনি অন্তর্বর্তী সরকার। কিন্তু বিচারটা করার সময় বিচারটা আমাকে গ্রহণযোগ্য মাত্রায় করতে হবে। আপনারা জানেন যে ফ্যাসিস্ট হাসিনা সরকারের প্রচুর টাকা আছে, লবিং ক্যাপাসিটি আছে, আমাদের সাথে শত্রুভাবাপন্ন দেশ আছে। আমাদেরকে এমনভাবে বিচার করলে হবে না যে বিচার নিয়ে তীব্র প্রশ্ন উঠতে পারে। প্রশ্ন তারা তুলবেই, কিন্তু তাদের প্রশ্নটা যেন কোনোভাবে যৌক্তিক না হয় সেই চেষ্টাটাও আমাদের রাখতে হবে। আইজিপি বাহারুল আলম বলেছেন, সারা দেশের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের কাছে ম্যাজিক নেই। ছিনতাই, খুনের মতো অপরাধ কমাতে পুলিশ কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। রাজধানীর রাজারবাগে বাংলাদেশের অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির 41তম বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি। বিস্তারিত ওয়ালিদ সিদ্দিকের রিপোর্টে। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। সম্প্রতি সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সকালে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই সপ্তাহে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কি পয়েন্ট ইনস্টলেশনের নিরাপত্তার কথা মাথায় রেখে সচিবালয়ে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে আরও বলা হয়েছে, সরকার শীঘ্রই বিদ্যমান প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডগুলো পর্যালোচনা করবে এবং নতুন অ্যাক্রিডিটেশন কার্ড ইস্যু করার জন্য সমস্ত স্থানীয় এবং আন্তর্জাতিক সংবাদ আউটলেটগুলো থেকে নতুন আবেদন নেওয়া হবে। ইতিমধ্যে যে কোনো ইভেন্টের জন্য অস্থায়ী দৈনিক অ্যাক্সেস কার্ড নিজ নিজ মন্ত্রণালয় থেকে জারি করা হবে। সরকার অসুবিধার জন্য মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আর সংস্কারের কারণে একটা অনির্বাচিত সরকারের হাতে দিনের পর দিন দেশ চালাতে দিতে পারে না। শনিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন শরীফুল ইসলাম। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত এক আলোচনা সভায় যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, অনির্বাচিত সরকারকে দিয়ে দীর্ঘদিন দেশ চালানো যায় না। বলেছি আপনারা সংস্কার করেন, কোনো আপত্তি নেই, কিন্তু যে বিষয়টা নিয়ে বাংলাদেশের সমস্যা সবচেয়ে বড় তৈরি হয়েছে, যে আজকে বাংলাদেশে অস্থিরতা, স্থিতিশীলতা, এগুলো সমস্যা আছে। এই সমস্যাগুলো অনেক কমে যাবে যদি একটা নির্বাচিত সরকার থাকে।
কারণ নির্বাচিত সরকারের শক্তিটা অন্য, সেটা হচ্ছে জনগণ তার পেছনে থাকে। সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন নিয়ে কালক্ষেপণ করছে বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল। দীর্ঘকাল অনির্বাচিত সরকারের হাতে ক্ষমতা থাকা উচিত নয়। সাধারণ মানুষের জীবন এখন অতিষ্ঠ হয়ে গেছে। এটার দিকে কিন্তু তাদের কোনো খেয়াল নেই যে এই সরকার ইচ্ছাকৃতভাবে নির্বাচন প্রক্রিয়াকে বিলম্বিত করেছে। একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান দ্রুত সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানান। এই বাংলাদেশকে ধরে রাখার জন্য আজকে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমাদের আহ্বান থাকবে অবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার দ্রুত সমাপ্ত করে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠান করা। এদিকে ডিআরইউতে অপর এক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সরকারের ব্যর্থতার দিকে নজর দেওয়ার আহ্বান জানান। আপনারা এই রিফর্মের নামে নির্বাচনটাকে পিছিয়ে দিবেন, এটা ঠিক হবে না। আজকে যেসব সমস্যা হচ্ছে, এসব সমস্যা হচ্ছে বিকজ আপনাদের কোনো ম্যান্ডেট নাই, আপনাদের কোনো পলিটিক্যাল ফোর্স নাই। আজকে আমরা সর্বখানে ব্যর্থ হচ্ছে। জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, যারা শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে চায় তাদের দ্রুত সচিবালয় থেকে সরিয়ে দেওয়ার দাবি জানান। প্রতিনিধি ছাড়া সংস্কার সম্পূর্ণ হবে না। সংস্কারের নামে বিলম্ব করে মতো আরেকটি চালে যেন আপনি না পড়ে। শফিউল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। এদিকে সরকারি কর্মকর্তা কর্মচারী ছাড়া সচিবালয়ে প্রবেশের বেসরকারি সব পাস বাতিল করা হয়েছে। অ্যাক্রেডিটেশন কার্ড দিয়ে আপাতত ঢুকতে পারবেন না সাংবাদিকরাও। শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মোহাম্মদ খোদাবক্স চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সচিবালয়ের সার্বিক নিরাপত্তা বৃদ্ধির স্বার্থে সচিবালয়ে কর্মরত কর্মকর্তা কর্মচারীদের অনুকূলে ইস্যুকৃত স্থায়ী প্রবেশ পাস এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য স্বীকৃত অস্থায়ী প্রবেশ পাস ব্যতীত সব ধরনের অস্থায়ী সচিবালয় প্রবেশ পাস বাতিল করা হলো। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সাংবাদিকদের অনুকূলে ইস্যুকৃত অ্যাক্রিডিটেশন কার্ড দ্বারা সচিবালয়ে প্রবেশাধিকার পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এত দ্বারা বাতিল করা হলো। সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেন, অর্থ পাচার এবং দুর্নীতির ফাইলপত্র নষ্ট করতেই সচিবালয়ে আগুন দেওয়া হয়েছে। সকালে রংপুরের মিঠাপুকুরে আটপনিয়া গ্রামে সচিবালয়ে আগুন নিভাতে গিয়ে নিহত ফায়ার ফাইটার সোয়ানুজ্জামান নয়নের বাড়িতে স্বজনদের জন্য সাক্ষাৎ করেন তিনি। পরে সংক্ষিপ্ত সমাবেশে এই কথা বলেন তিনি। রুহুল কবির রিজভী বলেন, সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, নিঃসন্দেহে এটা চক্রান্তের অংশ। পতিত শেখ হাসিনার একজন প্রধান আমলা মুখ্য সচিব প্রচুর টাকা পাচার করেছেন। তার সেই অর্থ পাচারের ফাইলগুলো ছিল সেখানে। পুড়ে যাওয়া ফাইলগুলোর মধ্যে অনেক গুরুত্বপূর্ণ নথি পুড়ে গেছে। সরকার এটা ভাষায় বর্ণনা করা যাবে, কথা দিয়ে বর্ণনা করা। সেই ঘটনাগুলো চাপা দেওয়ার জন্যই 9 তলা ভবনের কয়েকটি মিস্ত্রি আপনার স্থানীয় সরকার, রাস্তা, রোড, ডাক এবং মিনিস্ট্রি এগুলোর গুরুত্বপূর্ণ ফাইল দিয়ে দেওয়া। এর মধ্যে যে কত করাপশন, কত দুর্নীতি, কত হাজার হাজার কোটি টাকা পাচারের যে কাহিনী ছিল, সেটা যাতে আপনার আলোর মুখ দেখতে না পারে, সেই কারণেই এই চক্রান্ত, এই ষড়যন্ত্র করা হয়েছে। চাঁদপুরে জাহাজের 7 জনকে হত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার সহ বিভিন্ন দাবিতে পণ্যবাহী লাইটার জাহাজ শ্রমিকদের ধর্মঘটের দ্বিতীয় দিন আজ। এর ফলে বন্ধ হয়েছে মালামাল বহনকারী নৌযান চলাচল। শুক্রবার সারাদিন বন্ধ ছিল সকল প্রকারের পণ্যবাহী নৌযান। এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌযান পরিবহনের চাঁদপুর নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগের যুগ্ম পরিচালক
মাহফুজুল আলম মোল্লা বলেন, নৌযান শ্রমিকরা 7 খুনের ঘটনায় যে দাবি দেওয়া নিয়ে ধর্মঘটে নেমেছেন, এতে ইজারাযুক্ত ঘাটগুলো অচলের মুখে রয়েছে। এভাবে চলতে পারে না। তাই রোববারের মধ্যেই ঊর্ধ্বতনকে নিয়ে শ্রমিক নেতাদের সাথে সমাধানে বসবেন। দর্শকের বিষয়ে আরও খবর জানাতে নারায়ণগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রোমান চৌধুরী। জি রোমান, আপনি শুনতে পাচ্ছেন? রোমান, ধর্মঘটের বিষয়ে সর্বশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জি উর্মি, আমি শুনতে পাচ্ছি যে চাঁদপুরের জাহাজে 7 জনকে হত্যাকাণ্ডের ঘটনায় কিন্তু সারা বাংলাদেশে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি শুরু হয়েছে এবং 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 এই কর্মবিরতি কিন্তু বৃহস্পতিবার রাত 12:30 থেকে শুরু হয়ে আজকে শনিবার দিন অতিবাহিত হচ্ছে। তো এই আসলে এই কর্মবিরতির কারণ কি? কারণটা হচ্ছে তারা স্পষ্ট বার্তা দিয়েছে আন্দোলনরত শ্রমিকরা যে চাঁদপুরের জাহাজে যে 7 জন হত্যাকাণ্ডের শিকার হলো, সেই হত্যাকাণ্ডের ঘটনায় ইরফান যে আটক হয়েছে, ইরফানের একার পক্ষে কি এই 7 জনকে হত্যা করা সম্ভব কিনা, এবং পাশাপাশি তাদের এটাও দাবি যে এই একজন ইরফান যে নাকি জাহাজের লস্কর, এই লস্করের পক্ষে কি একটি জাহাজ পরিচালনা করা, জাহাজকে তীরে নিয়ে নোঙ্গর করা এবং জাহাজকে আবার ফের পরিচালনা করা কি সম্ভব কিনা। তাই এই 7 হত্যাকাণ্ডের পিছনে কারা জড়িত আছে বা অন্য কেউ জড়িত আছেন সেই রহস্য উন্মোচনের জন্যই তারা দাবি জানিয়ে আসছে। একই সাথে তাদের আরেকটি দাবি হচ্ছে যে চাঁদপুরে এই 7 জন হত্যাকাণ্ডের প্রত্যেকটি পরিবারকে 20 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই দাবির সাথে আরও 7 দফা দাবি ধরা দিয়েছে, যেটা আরেকটি গুরুত্বপূর্ণ দাবি তারা জানিয়েছে যে নদীপথে জাহাজ পরিচালনা, এই লাইটার জাহাজ পরিচালনা করতে গিয়ে তারা বিভিন্ন সময় জাহাজ শ্রমিকরা ছিনতাই, লুণ্ঠন, ডাকাতির মতো ঘটনার শিকার হচ্ছে। তারা এই নদীপথে কোনো নিরাপত্তা পাচ্ছে না এবং তাদের আরও মজুরি বৃদ্ধি করতে হবে। সরকার ঘোষিত যে মজুরি আছে সেই মজুরি তাদের জন্য সামর্থ্যযোগ্য নয়। এইসব দাবি নিয়েই কিন্তু তারা এই আন্দোলন করেছে। তো আজকে কিন্তু আমি দেখাতে চাচ্ছি যে নারায়ণগঞ্জে আপনি এই নদীর তীর ঘেঁষে কিন্তু শত শত লাইটার জাহাজ কিন্তু এখানে বসে আছে। তো এই জাহাজের কর্মবিরতিকে কেন্দ্র করে কিন্তু নারায়ণগঞ্জে একটি বিশাল বিরূপ প্রভাব পড়েছে। বিশেষ করে জাহাজ শ্রমিকরা কর্মবিরতি করায় এখানে কোনো মাল লোড আনলোড হচ্ছে না এবং পাশাপাশি কারখানার শ্রমিকরাও কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তারা আরেকটি দাবি করেছে এবং জানিয়েছে আমাদেরকে নেতৃকর্মীরা, শুধু যে মাত্র নৌযান শ্রমিকরাই এই আন্দোলন চালাবে, ভবিষ্যতে যদি তাদের 7 দফা দাবি পূরণ না হয় তাহলে কিন্তু নৌযান যাত্রীবাহী শ্রমিকরাও এতে যোগ দেবে। তো এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ থেকে সর্বশেষ। রোমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নারায়ণগঞ্জ থেকে ধর্মঘটের বিষয়ে সর্বশেষ খবর নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী রোমান। আওয়ামী লীগ সরকার গত 17 বছরে যুব সমাজকে মাদক দিয়ে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তারেক রহমানের নির্দেশে যুব সমাজকে মাদক মুক্ত করতে খেলাধুলা করার পরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি বলেও জানান বিএনপির এই নেতা। বিস্তারিত মন্ডলের নামের রিপোর্টে। রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই মাদকমুক্ত সমাজ গড়তে এই ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়। এ সময় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেন, নতুন প্রজন্মকে শারীরিক মানসিক গড়ে তুলতেই কাজ করছে তার দল। জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের যুব সমাজকে মাদক মুক্ত করার লক্ষ্য নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল প্রকার উদ্যোগ নিয়ে আমরা চাই যে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর সমাজ গড়ার জন্য, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আছে আমরা সর্বোচ্চটুকু করব। তিনি আরো বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে পাঠ্যক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। আমরা প্রত্যেকটি স্কুল, কলেজ থেকে শুরু করে এবং মাদ্রাসাগুলোতে আমরা যে ক্রীড়ার যে একটি চর্চা, শারীরিক এবং মানসিক যে সুস্থতার জন্য দরকার, এবং সেখান থেকেও আমরা চেষ্টা করব স্কুল থেকে যাতে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে যাতে ভালো ভালো জাতীয় পর্যায়ের খেলোয়াড় আমরা পেতে পারি, সেই কাজগুলো আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, এই কাজগুলো আমরা প্রত্যেকটি স্কুল কলেজে অবশ্যই করব এবং এটি প্রত্যেকটি স্কুল কলেজে বাধ্যতামূলকভাবে করা হবে।
বিএনপি ক্ষমতায় আসলে ক্রীড়া অঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিকরণ মুক্ত করা হবে বলেও আশ্বাস দেন তিনি। ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ মুক্ত করব, রাজনীতিকরণ মুক্ত। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। একদিনের ব্যবধানে এবার ভারতীয় খাসিয়ার গুলিতে সিলেটের গোয়াইনঘাটের দমদমিয়া সীমান্তে সবুজ মিয়া নামে আরেক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা 7টায় গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি দমদমিয়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দমদমিয়া সীমান্তের 1261 নম্বর পিলারের প্রায় 200 গজ ভারত সীমান্তের অভ্যন্তরে সবুজ মিয়ার লাশ পড়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা বিজিবি ও পুলিশকে খবর দেয়। সবুজ মিয়ার মৃত্যুর ঘটনায় 48 বিজিবি অধিনায়ক ভারতীয় 04 ব্যাটালিয়ন বিএসএফের কমান্ড্যান্টের সাথে কথা বলেন এবং জোরালো প্রতিবাদ জানিয়ে অপরাধীর বিরুদ্ধে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন। কর্মী সভার মঞ্চে উঠিয়ে বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে কুষ্টিয়ার খোকসা থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মইনুল ইসলাম বলেছেন, 5 তারিখের গণ অভ্যুত্থান না হলে আমি এখানে ওসি হতে পারতাম না। এটা আমি সবসময় বলি এবং স্বীকার করি। গত বুধবার বেলা 11টার দিকে কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিএনপির অনুষ্ঠানে এ কথা বলেন এই পুলিশ কর্মকর্তা। গতকাল শুক্রবার রাতে সেই বক্তব্যের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। অনুষ্ঠান কিন্তু আপনাদেরই, প্রোগ্রাম আপনাদেরই দল। আপনারা কেউ কোনো ঝামেলা করবেন না, আমি বারবার অনুরোধ করি, কেউ কোনো ঝামেলা করবেন না, শান্তিপূর্ণভাবে হোক। এই জন্য আপনারা আসছেন, আর আমরাও আপনাদের সেবা এখানে আসি, যতটুকু পারি আমরা আমাদের পক্ষ থেকে আমরা আপনাদের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের চেষ্টা করব। উত্তরা জেলা হিমালয়কন্যা পঞ্চগড়ে বেড়েছে শীতের তীব্রতা। 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে 9 ডিগ্রির ঘরে রয়েছে। পঞ্চগড়ে গত 5 দিন ধরে তৃতীয় দফায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল 9টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.3 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয়রা বলছেন, দিন রাত 2 রকম তাপমাত্রা অনুভব হচ্ছে। সন্ধ্যা থেকে পরের দিন সকাল 9:30 পর্যন্ত তীব্র কনকনে শীতে হাড় কাঁপতে থাকে। রাতে তাপমাত্রা -0 ডিগ্রিতে নেমে এসেছে এমন মনে হয়। জেলার প্রথম শ্রেণীর তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজকেও তাপমাত্রা কমে 9 ডিগ্রির ঘরে নেমেছে। গত 5 দিন ধরে 10 ডিগ্রির নিচে তাপমাত্রা রেকর্ড হওয়ায় এই অঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ বইছে। এদিকে শীত বাড়ার সাথে সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগের সংখ্যা। বেশ কিছুদিন যাবৎ কনকনে শীতের চাদরে ঢেকে গেছে সারা দেশ। এবার খাগড়াছড়িতে শীতের তীব্রতা অনেক বেশি, আর এই শীতের তীব্রতা থেকে রক্ষা পেতে বেড়েছে লেপ তোশকের চাহিদা। এতে ব্যস্ত সময় পার করছে খাগড়াছড়ির লেপ তোশকের দোকানগুলো। দম ফেলার সময় নেই, পাচ্ছেন না তৈরির কারিগররাও। খাগড়াছড়ির প্রতিনিধি বিপ্লব তালুকদারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। শীতের প্রকোপ বাড়ার সাথে সাথে বেড়ে গেছে লেপ তোশক কারিগরদের ব্যস্ততা। শীত থেকে বাঁচতে গ্রামগঞ্জের লেপ তোশকের দোকানে ভিড় করছেন সাধারণ মানুষ। তবে গতবারের তুলনায় এবার লেপ তোশক বানাতে খরচ বেশি হচ্ছে বলে জানিয়েছেন কারিগররা। অনেক শীতের তীব্রতার কারণে আমরা রাত দিন কাজ করতে হইতেছে। আমাদের সকাল থেকে রাত 10টা পর্যন্ত রেগুলার ডিউটি করতে হচ্ছে। আমাদের রেগুলার ডিউটিতে 600-700 বা 800 টাকা এরকম রেগুলারলি পড়ে। এবারে একটা লেপের দাম প্রায় সদাগর বিক্রি করলে 800-900 বা 1000 এর উপরেও যায়। তদুপরি এখানে শীত অতিরিক্ত, এই কারণে আমাদের কাজের চাহিদাটা একটু বেশি। দোকানিরা ক্রেতাদের বিভিন্ন মানের কাপড় ও তুলা দেখাচ্ছেন, নিচ্ছেন অর্ডার। কারিগররা তাদের নিপুণ হাতে সুই সুতো নিয়ে কাজ করছেন, তৈরি করছেন বিভিন্ন সাইজের লেপ তোশক। বর্তমানে আমাদের খাগড়াছড়ি বাজারে ব্যাপক শীত, সেদিকে আমাদের লেপ তোশকের চাহিদা অনেক বেশি, এমনকি 8-9 জন কারিগর দিয়ে কাজ করায়
শীতের তীব্রতা যদি আরও বাড়ে, লেপ তোষক তৈরি ও বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। এশিয়ান টেলিভিশনের মাদারীপুর জেলার প্রতিনিধি মাসুদ হোসেন খানকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। ভুল তথ্য দিয়ে সংবাদ প্রচার ও অপেশাদার আচরণ সহ নানা অনিয়মের অভিযোগে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার সাথে এশিয়ান টেলিভিশনের আর কোনো সম্পর্ক নেই। মাসুদ হোসেন খান কোথাও এশিয়ান টেলিভিশনের পরিচয় দিলে তাকে নিকটস্থ থানায় অথবা এশিয়ান টেলিভিশন কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হলো। এবার এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাজারে নতুন আলু ও পেঁয়াজের সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এদিকে ভরা মৌসুমে কমেছে শীতকালীন সবজির দরও, ফলে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে বাজারে। তবে কিছুটা বেড়েছে চালের দর। নিত্যপণ্যের দামের লাগাম টানতে বাজারে কঠোর মনিটরিংয়ের দাবি জানিয়েছেন সাধারণ ক্রেতারা। আরও জানাচ্ছেন শেখ সোহাগ, ক্যামেরা ছিলেন শাখাওয়াত হোসেন। হঠাৎই রাজধানী বাজারে শীতের সবজির দাম কমে গেছে। ঝাঁঝ কমেছে পেঁয়াজের দাম, কমেছে আলুর দামও। তাই কিছুটা স্বস্তি ফিরেছে বাজারে। প্রতি কেজি পেঁয়াজ কিনতে গুনতে হচ্ছে 60 টাকা। সরবরাহ বাড়ায় কমেছে আলুর দামও। প্রতি কেজি আলু বিক্রয় হচ্ছে 60 টাকা। প্রতি পিস ফুলকপি 25 টাকা থেকে 30 টাকা। বাঁধাকপি বিক্রি হচ্ছে 40 টাকা। বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা কেজিতে। শীত উপলক্ষে আপনার কাঁচা বাজার যে সবজি আছে, সবজির দামটা আরেকটু কমা উচিত, বাট আগের থেকে অনেকটা কমছে। এখন যে সময়টা, সময় অনুযায়ী আরও একটু কমা উচিত। দ্রব্য এগুলির মধ্যে সবজির দাম কিছুটা কমছে, আর চালের দাম কিন্তু অনেক বাড়ছে। না, শাকসবজির দামটা কিছুটা কমেছে, কিন্তু মাছ এবং অন্যান্য জিনিসের দাম এখনো কমেনি। এদিকে চালের বাজারে অস্থিরতা বিরাজ করছে। অপরিবর্তিত আছে ডিম ও মুরগির দাম, তবে বাড়তি সব ধরনের মাছের দাম। অফ সিজন, এজন্য মাছের একটু দামটা একটু বেশি, আবার ভালো মাছটা খুব কম। ভালো মাছটা একটু দামটা একটু বেশি। পাতাকপি 50 টাকা, মূলা 30 টাকা, সিম 40 টাকা, এরকমের দাম কম আছে। মুরগির দাম অনেক বাড়তি, আগের থেকে এই সপ্তাহে কেজিতে 30 থেকে 40 টাকা বাড়ছে। আমাদের এখন বর্তমানে আলুর দাম, পেঁয়াজের দাম, নতুন এইসব পণ্যগুলোর দাম কমে আসছে। মিনিকেট চালের দাম অতিরিক্ত বেশি। মিনিকেট চাল, ভালো মানের চাল এখন বস্তায় 4000 টাকা উপরে কিনে হইতে আসছে। সিন্ডিকেট ভেঙে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের হাতের নাগালে আনতে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান সাধারণ মানুষের। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। আওয়ামী লীগ সরকার গত 17 বছরে যুব সমাজকে মাদক দিয়ে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। তারেক রহমানের নির্দেশে যুব সমাজকে মাদক মুক্ত করতে খেলাধুলা করার পরিকল্পনা হাতে নিয়েছে বিএনপি বলেও জানান বিএনপির এই নেতা। বিস্তারিত মন্টু লেনামের রিপোর্টে। রাজধানীর রূপনগর আবাসিক এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই মাদকমুক্ত সমাজ গড়তে এই ব্যাডমিন্টন খেলার আয়োজন করা হয়। এ সময় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আমিনুল হক বলেন, নতুন প্রজন্মকে শারীরিক মানসিক গড়ে তুলতেই কাজ করছে তার দল। জনাব তারেক রহমানের নির্দেশনায় বাংলাদেশের যুব সমাজকে মাদক মুক্ত করার লক্ষ্য নিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল প্রকার উদ্যোগ নিয়ে আমরা চাই যে আমাদের বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মকে একটি সুন্দর সমাজ গড়ার জন্য, একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করণীয় আছে আমরা সর্বোচ্চটুকু করব। তিনি আরো বলেন, জনগণের ভোটে বিএনপি ক্ষমতায় আসলে পাঠ্যক্রমে খেলাধুলাকে বাধ্যতামূলক করা হবে। আমরা প্রত্যেকটি স্কুল, কলেজ থেকে শুরু করে এবং মাদ্রাসাগুলোতে আমরা যে ক্রীড়ার যে একটি চর্চা, শারীরিক এবং মানসিক যে সুস্থতার জন্য দরকার, এবং সেখান থেকেও আমরা চেষ্টা করব স্কুল থেকে যাতে আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে যাতে ভালো ভালো জাতীয় পর্যায়ের খেলোয়াড় আমরা পেতে পারি, সেই কাজগুলো আমরা ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি ইনশাল্লাহ বাংলাদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসে, এই কাজগুলো আমরা প্রত্যেকটি স্কুল কলেজে অবশ্যই করব এবং এটি প্রত্যেকটি স্কুল কলেজে বাধ্যতামূলকভাবে করা হবে। বিএনপি ক্ষমতায় আসলে ক্রীড়া অঙ্গনকে দলীয়করণ ও রাজনীতিকরণ মুক্ত করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
ইনশাআল্লাহ আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে দলীয়করণ মুক্ত করব, রাজনীতিকরণ মুক্ত। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করব এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। সচিবালয় নিরাপত্তার স্বার্থে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করা হয়েছে, জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সচিবালয়ে আগুন গভীর ষড়যন্ত্রের অংশ, মন্তব্য রুহুল কবির রিজভীর। শেখ হাসিনার মুখ্য সচিবের অর্থ পাচারের নথি নষ্ট করার অভিযোগ। এবং সারা দেশে দ্বিতীয় দিনের মতো চলছে পণ্যবাহী নৌযান শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ রয়েছে নৌপথে মালামাল পরিবহন। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।